ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের কিন্তু টিম সিলেকশন হয়ে গেছে এবং অ্যাজ ইউজুয়াল যখন করে টিম সিলেকশন হচ্ছে তখন করে কিছু কিছু বড় বড় প্রশ্নও উঠছে। প্রত্যেকবারের গল্প হয়ে গেছে এটা, যতবার টিম সিলেকশন হচ্ছে ততবার একটা করে বড় বড় প্রশ্ন উঠছে। এ কেন টিমে নেই, এ কেন টিমে এলো, এ কেন টিমের বাইরে গেল। সো নিয়তির খেল একটা হয়েছে এই ওডিআই টিম সিলেকশনটাতে। সেটা হলো প্রথমত অস্ট্রেলিয়ায় যে ওডিআই সিরিজটা হলো তার আগে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সির ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হলো এবং শুভমান গিলকে নতুন ক্যাপ্টেন বানানো হলো, শ্রেয়াস আইয়ারকে ভাইস ক্যাপ্টেন। বাট এখন হঠাৎ করে শুভমান গিল ইঞ্জুরি পেয়ে যায় প্রথম টেস্টে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, এবং শ্রেয়াস আইয়ার যে থার্ড ওডিআইটা হয়েছিল অস্ট্রেলিয়াতে সেখানে ইনজোর্ড হয়ে যায়। সো দুজনই ইনজোর্ডের কারণে টিম থেকে বাইরে, যার ফলে নতুন একজন ক্যাপ্টেন চাই। সো রোহিত শর্মার দিকে আর ফিরে যাবে না টিম ইন্ডিয়া, কারণ তারাই তাকে বার করে দিয়েছে ক্যাপ্টেন্সি থেকে। সো সেই জায়গায় কে এল রাহুলকে নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় এবং নতুন ক্যাপ্টেন হিসাবে তাকে বিবেচনা করা হয় এই জন্যই কারণ কে এল রাহুল টিমের কনস্ট্যান্ট মেম্বার। ওডিআই টিমে কে এল রাহুলই একমাত্র যে কনস্ট্যান্ট খেলে। ঋষভ পান্থ টেস্টের ভাইস ক্যাপ্টেন ঠিকই, কিন্তু ঋষভ পান্থ ওডিআই টিমে চান্স পায় না। তাই হয়তো ঋষভ পান্থের দিকে না গিয়ে কে এল রাহুলের দিকে গেছে ক্যাপ্টেন্সিতে। স্বভাবতই দুটো স্লটও খালি হয়েছে। ওপেনিং এ একটা স্লট খালি যেখানে শুভমান গিল খেলে, এবং নাম্বার 4-এ একটা স্লট খালি যেখানে শ্রেয়াস আইয়ার খেলে। সেই দুটো স্লটের জন্য কিন্তু প্লেয়ার বিবেচনা করা হয়েছে। তো আমরা প্রথমে একবার টিমটার দিকে চোখ বুলিয়ে নিই। টিমটা যদি দেখা যায়, কে এল রাহুল ক্যাপ্টেন, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, ঋষভ পান্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কোয়াড, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল। এটা হচ্ছে ওভারঅল টিম। তিনটে উইকেট কিপার, কে এল রাহুল প্রাইমারি উইকেট কিপার, এবং মনে হয় আমার কে এল রাহুলই খেলবে উইকেট কিপিং এর রোলেই, কারণ আমার মনে হয় না ঋষভ পান্থ এই টিমটাতে জায়গা পাবে বলে। প্লেইং ইলেভেন যদি দেখা হয়, শুভমান গিলের জায়গায় জাস্ট কিন্তু যশস্বী জয়সওয়াল চলে আসবে, এবং নাম্বার 4-এ আমার যতদূর মনে হচ্ছে নাম্বার 4 পজিশনটাতে কে এল রাহুল নিজেই খেলবে। নাম্বার 4, তাহলে নাম্বার 5-এ আইদার নীতিশ কুমার রেড্ডি, কারণ হার্দিক পান্ডিয়া খেলছে না, তাহলে নীতিশ কুমার রেড্ডি ওই জায়গাটা খেলতে পারে। অথবা নাম্বার 5-এ ওয়াশিংটন সুন্দরকে ইউ নেভার নো আমরা দেখতে পারি। নইলে যাকে নিয়ে এত কথা হচ্ছে সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, যে কিনা কামব্যাক করছে, তাকে হয়তো আমরা 4 নম্বরে শ্রেয়াস আইয়ারকে রিপ্লেস করতেও দেখতে পারি। ঋতুরাজ গায়কোয়াড় এই গৌতম গম্ভীর কোচ হওয়ার পর এই প্রথমবার হয়তো ইন্ডিয়ান টিমের যে সেট আপ সেইখানে কিন্তু চান্স পেয়েছে। এবং বলাই বাহুল্য ঋতুরাজ গায়কোয়াড়ের ওপর কিন্তু অনেকটাই মানে আহ, মানে কি বলবো দারোমদার যেটাকে আমরা বলি, যে ঋতুরাজ গায়কোয়াড়ের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। যদি সে একটাও চান্স পায় তাকে কিন্তু সেটাকে 100% ক্যাপিটালাইজ করতে হবে, কারণ এর আগেও আমরা দেখেছি অভিমন্যু ঈশ্বরনের মতো এক্সাম্পল, যে কিনা টেস্ট টিমে সিলেক্ট হয়েছিল কিন্তু একটাও ম্যাচ না খেলে সে ড্রপ হয়ে গেছে এবং সে আর টিমে আসছে না। তো এই জায়গাটা দেখতে হবে ঋতুরাজ গায়কোয়াড় কি চান্স পায়, যদি পায় তাহলে তাকে কিন্তু 100% দিতে হবে। তিলক বর্মাও ওডিআই টিমে এসছে, তিলক বর্মাও কি ওর মানে শ্রেয়াস আইয়ারের জায়গাটায় খেলতে পারে কিনা সেটাও একটা দেখবার বিষয়, কারণ তিলক বর্মা কিন্তু স্ট্রং কন্টেন্ডার আফটার পারফর্মিং ব্রিলিয়ান্ট ইন টি-20 সিরিজ, যেখানে এশিয়া কাপে সে টি-20-তে ফাটিয়ে পারফরমেন্স করেছে, অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো পারফরমেন্স করেছে, তার রিওয়ার্ড হিসেবে সে কিন্তু ওডিআই টিমে জায়গা পেয়েছে। এবং দেখতে হবে তিলক ভার্মা কি চান্স পায়, সেটাও কিন্তু একটা দেখবার বিষয়। এবং আপনি যদি এই টিমে একটা জিনিস লক্ষ্য করেন, রবীন্দ্র জাদেজা কিন্তু ফিরে এসছে। রবীন্দ্র জাদেজা কিন্তু ওডিআই টিমে ব্যাক করেছে। আমরা ভেবেছিলাম রবীন্দ্র জাদেজাকে অস্ট্রেলিয়ার এগেনস্টের ওডিআইতে যখন সিলেক্ট করা হয়নি, আমরা অনেকেই ভেবেছিলাম যে রবীন্দ্র জাদেজাকে হয়তো সাইডলাইন করা হচ্ছে ওডিআই থেকে, বাট না, ওডিআই টিমে রবীন্দ্র জাদেজা আবার ফিরে এসছে। এবং যেটা মোস্ট শকিং পার্ট সেটা হলো ঘরের মাঠে খেলা হচ্ছে, ইন্ডিয়ায় খেলা সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ, কিন্তু তাও মোহাম্মদ শামি টিমে নেই। এই প্রশ্নটা কিন্তু সবসময় উঠছে, আগের বারও তুলেছিলাম অস্ট্রেলিয়া ট্যুরের এগেনস্টে যখন টিম সিলেকশন হয়েছিল, এখনো তুলব। কারণ মোহাম্মদ শামি নাথিং ডুইং রং, সে কিছু ভুল করেনি, তারপরেও কেন সে টিমে চান্স পাচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। তার কারণ মোহাম্মদ শামি, আপনি ভেবে দেখুন, মোহাম্মদ শামি 2023-এর হাইয়েস্ট উইকেট টেকার, তারপর ইঞ্জুরির কারণে লম্বা সময় বাইরে, তারপর ভালো পারফরমেন্স করে সে টিমে আসে। ইন্ডিয়া ইংল্যান্ডের যে হোম সিরিজটা হচ্ছিল লিমিটেড ওভারে সেখানে আসে, সেখানে ভালো পারফরমেন্স করে, দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে সে ইন্ডিয়ার একমাত্র ফাস্ট বোলার হিসেবে খেলে এই বছরই মার্চ মাসে, এবং তারপর থেকে সে আর টিমে চান্স পাচ্ছে না। তো এই লজিকটা আমি বুঝতে পারছি না, মোহাম্মদ শামিকে কোনো জায়গাতেই মোহাম্মদ শামি চান্স পাচ্ছে না।
সো এইটা দেখতে হবে। এবং আরেকটা জিনিস এখানে ওডিআই টিমে দেখবার বিষয় আছে, ইন্ডিয়া টিম কি ওডিআই টিমে হর্ষদীপ সিংকে নিয়ে এবার এগোয়, সেটা কিন্তু একটা দেখবার বিষয়। কারণ ওডিআই টিমে যথেষ্ট হর্ষদীপ সিং এর মানে এটা কিন্তু যথেষ্ট দরকার। 2027 ওয়ার্ল্ড কাপটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু একটা লেফট আর্ম ফাস্ট বোলার তার সাথে জাসপ্রীত বুমরা, আমাদের মনে হয় একটা ডেডলি কম্বিনেশন তৈরি হতে পারে ওয়ানডের জন্য। সো ওয়ানডেতে হর্ষদীপ সিংকে আমি চাই কনস্ট্যান্ট চান্স পাক, কিন্তু মোহাম্মদ শামি টিমে কেন বাইরে চলে যাচ্ছে সেটাও দেখতে হবে। এজ অবশ্যই ফ্যাক্টর, বাট মোহাম্মদ শামি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে রঞ্জিতে, এবং যতটা সে ডোমেস্টিক খেলছে ততটাতে কিন্তু সে তার 100% দিয়ে পারফরমেন্স করছে। ইনজুরির কিন্তু কোনো গল্প এখানে আসছে না। তো তারপরেও কেন মোহাম্মদ শামি টিমের বাইরে, এই প্রশ্নটা কিন্তু ডেফিনেটলি ওঠাটাই মানে জায়েজ বলা যেতে পারে। এই প্রশ্নটা কিন্তু ওঠাটা জায়েজ। এবং আরেকটা জিনিস, কেএল রাহুল ক্যাপ্টেন, এখানে কোনো অপশন ছিল না সিলেক্টরদের কাছে কেএল রাহুল ক্যাপ্টেন। কারণ এই যে টিমটা সিলেক্ট হয়েছে এখানে মানে ওডিআই টিমে পার্মানেন্টলি থাকে এমন প্লেয়ারই কেএল রাহুল ছাড়া খুব একটা পাবেন না আপনি, যে ওডিআই টিমে সবসময় খেলবে এরম প্লেয়ারই একমাত্র কেএল রাহুল। তো সে ক্যাপ্টেন্সি করছে বাই ডিফল্ট, যেখানে শ্রেয়াস আইয়ার টিমের বাইরে ইনজুরির জন্য, শুভমান গিল টিমের বাইরে ইনজুরির জন্য, তো সেখানে কেএল রাহুল এই দায়িত্বটা পেয়েছে। সেটা নিয়ে আমি খুব একটা অবাক হচ্ছি না, কারণ কেএল রাহুল ছাড়া এই টিমের কনস্ট্যান্ট মেম্বার কেউ ছিল না যে কিনা এই টিমে খেলতে পারে। সো ওভারঅল এইটা ছিল ওয়ানডে টিম ইন্ডিয়ার। এখনো টি-20 টিমের সিলেকশন বাকি আছে, দেখা যাক সেখানে কোনো নতুন কোনো শক আসে কিনা। শুভমান গিল তো টিমের বাইরে আছে, তো দেখতে হবে। টি-20 টিমের জন্য একটা খুব এক্সাইটমেন্ট থাকছে যে টি-20 টিমে কি কোনোভাবেই সঞ্জু স্যামসন আবার ওপেনিং রোলে ফেরে, সেটা কিন্তু একটা দেখবার বিষয়। এবং আরেকটা যেটা, এই ওডিআই টিমেও সঞ্জু স্যামসনের কিন্তু সিলেকশন হয়নি, সেটাও কিন্তু দেখার বিষয়। ধ্রুব জুরেলকে কিন্তু কন্টিনিউয়াস 3টে ফরম্যাটে, অ্যাক্রস 3টে ফরম্যাট, টি-20 তে না হলেও বাকি দুটো ফরম্যাটে কিন্তু কন্টিনিউয়াসলি তাকে চান্স দেওয়া হচ্ছে। ধ্রুব জুরেল কিন্তু নেক্সট বিগ নেম হতে পারে, যদিও তার থেকে সেরাম পারফরমেন্স এখনো অবধি আসতে আমরা দেখিনি। তো এই ছিল ওভারঅল ইন্ডিয়ার স্কোয়াড ব্রেকডাউন সাউথ আফ্রিকার ওডিআই সিরিজের জন্য। রোহিত শর্মা, বিরাট কোহলিকে আমরা অনেকদিন পরে দেখতে পাবো, সেই জন্য আমরা সকলেই এক্সাইটেড। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান, আর আপনাদের মতামতটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।